আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি মূল্যবান ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক পুরনো একটি ইতিহাস, যা আদি যুগ থেকে এই ডিজিটাল যুগ পর্যন্ত বয়ে আসতেছে মানুষের মুখে মুখে। তো কী সেই ইতিহাস? তো আজকের এই পুরো ভিডিও জুড়ে সেই ইতিহাস নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ইতিহাসটি শুনতে এবং ইতিহাসটি বুঝতে এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তো আশা করব আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং ভুল যে ইতিহাস শুনে আসতেছেন বা মনের ভিতর লালন পালন করতেছেন সেটি থেকে আর কি নিস্তার হবেন বা সঠিক তথ্যটি জানবেন। তো চলুন দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনি, আপনার বাবা, আপনার দাদা, এই তিন পুরুষ একই ভুল ইতিহাসের মধ্য দিয়ে আসতেছেন যে ইলেকট্রিক শক তারাই খায় যারা বাচ্চা দেয়, আর যারা ডিম দেয় তারা কখনো ইলেকট্রিক শক খায় না। তো এরকম একটা উদাহরণ আপনারা দিয়ে থাকেন, সেটা হচ্ছে যখন ইলেকট্রিক তারের উপরে কোনো শালিক পাখি বা দোয়েল পাখি এরকম কোনো পাখি জাতীয় কোনো কিছু উপরে যখন পড়ে তখন কিন্তু শক খায় না, কারণ এরা ডিম দেয়। আর যখন বাদুর, চামচিকা এরকম জাতীয় কোনো উভয়চর প্রাণী যখন তারের উপরে যখন বসে তখন শক খায়। তো এই সুবাদেই আর কি মানুষ ওই তিন পুরুষ হয়ে আসছে যে যারা ডিম দেয় তারা শক খায় না, যারা ডিম দেয় না বা বাচ্চা দেয় তারা শক খায়। তো এরকম একটা ইতিহাস আমরা সবাই জানে আসতেছি। আসলে এই ইতিহাসটি ভুল ইতিহাস, কারণ বিদ্যুৎ যেই সমস্ত বস্তুর ভিতরে পরিবাহী হয় সেখানে যদি নিউট্রাল বা আর্থিংয়ের কোনো সংস্পর্শে আসে বা দুই তার যখন একত্রিত হয় তখনই শক হয়। যখন একটি তার তারের ভিতরে যখন বিদ্যুৎ পরিবাহী হয়, যদি অপর কোনো তারের সঙ্গে সংস্পর্শ না হয় আর্থিং বা নিউট্রালের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত কোনো শক হবে না। তো আজকে আমি আপনাদের এই ভুল ইতিহাস সুন্দরভাবে বুঝিয়ে দিব যে পাখির ভিতরে কিন্তু বিদ্যুৎ পরিবাহী হইতে পারে, কারণ তারও জীবন আছে। ভেজা স্যাঁতস্যাঁতে জিনিস, পানি বা যে কোনো বস্তুর ভিতরেই বিদ্যুৎ পরিবাহী হতে পারে, সেটা হোক পাখি, সেটা হোক পশু, ডিম পাড়া বা ডিম ছাড়া, বাচ্চা দেওয়া, সব কিছুর ভিতরেই বিদ্যুৎ পরিবাহী। তো যেই সমস্ত বস্তুর ভিতরে বিদ্যুৎ পরিবাহী নয়, শুধু সেই সমস্ত পরিবাহীর ক্ষেত্রেই বিদ্যুতিক কোনো শক লাগবে না। আর যেই সমস্ত বস্তুর ভিতরে বিদ্যুৎ পরিবাহী হয় সেই সমস্ত বস্তুতেই বিদ্যুৎ শক হবে। পাখি জীবিত, পাখির ভিতরেও বিদ্যুৎ পরিবাহী হয়। তো যখন আপনি এই দুইটা তার, যখন একটি তারের ভিতর যখন বিদ্যুৎ যখন প্রবাহ করবেন, যখন বিদ্যুৎটি প্রান্ত থেকে অপর প্রান্তে যখন চলে যাবে, যদি নিউট্রালের সংস্পর্শ না হয় তাহলে বৈদ্যুতিক শক লাগবে না। যদি একটি তারের ভিতরে যদি বিদ্যুৎ পরিবাহী হইতে থাকে সেক্ষেত্রে বিদ্যুতে কোনো শক আসবে না। তো আমি উদাহরণ যদি আপনাদের বুঝাই দেই, ধরেন এটি আমার হচ্ছে একটি লাইন তার। তো এখানে আমাদের 440 ভোল্টেজ আছে। তো এই প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ হয়েছে এই প্রান্ত পর্যন্ত যাইতেছে। তো এই তারের উপর যদি একটি শালিক পাখি বসে তাহলে অন্য তারের সঙ্গে সংস্পর্শ হচ্ছে না। ধরেন পাশাপাশি আরেকটি তার রয়েছে, তো সেখানে সংস্পর্শ হচ্ছে না, কারণ পাখিটি অনায়াসে এই তারের উপরে বসতে পারে। তো বসার ফলে যখন নিউট্রাল বা আর্থিং সংযুক্ত হচ্ছে না, সেক্ষেত্রে তার শরীরের ভিতরে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, কিন্তু কোনো আর্থিং বা নিউট্রালের সংস্পর্শ হচ্ছে না বিধায় সে শক খাচ্ছে না। আরও একটি বিষয়, পাখির গায়ের উপর যে লোম আছে, তো এই লোমগুলি হচ্ছে অপরিবাহী।
আর ভিতর যে দেহটা রয়েছে সেটা হচ্ছে পরিবাহী পদার্থ। তো পাখিটি অনেক ছোট আকার হবার কারণে এক তার হইতে অপর তার পর্যন্ত সংস্পর্শ হচ্ছে না, যেমন পাশাপাশি যদি তার থাকে। আর বাদুড় কি করে, বাদুড় একটি তারে বসে এবং ঝুল মেরে আরেকটি তার ধরার পাশে তারটি আছে সেটি ধরার চেষ্টা করে। তো যেহেতু বাদুড়ের গায়ে কোনো লোম নেই, তো অতি সহজেই বিদ্যুৎ পরিবাহী তার শরীরে। আর পাখির শরীরে অনেক লোম থাকা কারণে পরিবাহী, কিন্তু উপরে যে অংশ সেটি অপরিবাহী, এই জন্য খুব সহজে আর কি শক হয় না। আর পাখি ইজিলি বসতে পারে, এই কারণেই শক হয় না, অন্য তারের সাথে সংস্পর্শ আসে না। আর বাদুড় যখন একটি তারে বসে, সে ঝুলন্ত অবস্থায় থাকে, সে ঝুলন্ত অবস্থায় অপর আরেকটি তার সে জড়িয়ে ধরার চেষ্টা করে, তখনই সে বিদ্যুতায়িত হয় এবং শক করে এবং সঙ্গে সঙ্গে মারা যায়। তো মানুষের সেম, যদি আপনি একটি তারের উপরে দাঁড়ে থাকতে পারেন, কারণ মানুষের শরীরে যে ম্যাগনেট ক্ষমতা এবং বৈদ্যুতিক যে ম্যাগনেট সেম। তো যদি আপনি একটি তারের উপরে বসতে পারেন বা একটি তার ধরে কোনো কাজ করতে পারেন, তাহলে আপনি কোনো শক করবে না, কারণ আপনি যতক্ষণ না কোনো নিউট্রাল বা আর্থিং আপনার শরীরে সংস্পর্শ না আসছে। কিন্তু যখন দুটি তার একসঙ্গে ধরে কাজ করবেন তখন বিদ্যুতায়িত হবে এবং শক করবে, আপনি মারাও যাইতে পারেন। তো এই হচ্ছে আমাদের ভুল ধারণা যে যেই সমস্ত পশু পাখি বা বস্তু ডিম পারে সেগুলিতে শক হয় না, আর যেগুলি ডিম বাচ্চা দেয় সেগুলি হচ্ছে শক হয়। তো বাদুড় আর পাখি দিয়ে আর কি মূলত আমরা উদাহরণে বুঝি যে বাদুড় যেহেতু তারের সঙ্গে সংস্পর্শ গেলেই সে মারা যায়, আর যে কোনো শালিক পাখি, দোয়েল পাখি বা যে কোনো পাখি তারে বসলে মারা যায় না। তো গাইস, এটাই হচ্ছে আসল কাহিনী, কারণ পাখিও পরিবাহী পদার্থ, কিন্তু তার উপরের যে অংশটা রয়েছে, যে লোম রয়েছে, সেটি হচ্ছে অপরিবাহী পদার্থ। তারপরও যদি পাখিটির দুই ডানা মেলে দুই তারের সংস্পর্শ হয়ে যায়, তাহলে অবশ্যই পাখিও শক করবে, ডিম পাড়া পাখি হোক বা বাচ্চা দেওয়া পাখি হোক। আর বাদুড় যেহেতু উপরে কোনো লোম নাই, এমনিতেই তো ও পরিবাহী পদার্থ, তো এই কারণে বাদুড় খুব সহজেই বিদ্যুতায়িত হয় এবং শক খেয়ে মারা যায়। তো গাইস, এই ভুল যে ইতিহাসটি এটি আমরা সবাই জেনে আসতেছি। তো আজকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলেই বাদুড়ও পরিবাহী পদার্থ, পাখিও পরিবাহী পদার্থ, এবং যেই সমস্ত পরিবাহী পদার্থ যে জীবন আছে বা পানি জাতীয় শরীরের রস আছে, সেগুলিতে বিদ্যুতায়িত হবে এবং ইলেকট্রিক শক লাগবে। সেটি এক তারের ক্ষেত্রে না, যদি পাশাপাশি তারে যদি সংস্পর্শ হয়। তো এই হচ্ছে ইতিহাস। এই ভুল ইতিহাস অনেকদিন পর হঠাৎ করে আমার মনে পড়লো যে আসলে সবাই তো এইভাবেই ভাবে, তো এই ভাবনাটা আসলে দূর করা উচিত। তো গাইস, আশা করি আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দেখাই, আমার পিছে যে আপনারা যে ডিবিগুলো দেখতে পাচ্ছেন, আমি তো হাই ভোল্টেজে কাজ করি, 33 kV সাব স্টেশনে, এখানে হাই ভোল্টেজ। তো আমি একটি ফেজে আপনাদেরকে পাওয়ারে টেস্টার আর কি, এই যে টেস্টার, এতে সেটা লাগিয়ে দেখাবো যে সেই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহী হচ্ছে এবং সেই তারে আমি সংস্পর্শ করব, যদি কি আমাকে ইলেকট্রিক শক করে কি না, সেটাই আমি আপনাদের বুঝাবো যে আসলে একটি তারে কখন বিদ্যুৎ পরিবাহী হয়ে গেলে ওখানে যদি আপনি হাত পড়ে বা ওখানে বসেন, শক করবে না যতক্ষণ না আপনি পাশে কোনো তারের সঙ্গে সংস্পর্শ না হয়েছেন, বা নিউট্রাল বা আর্থিং যাই হোক। তো চলুন আজকে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কি আসলে, চলুন দেখা যাক। তো গাইজ, আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 33 kV, পাশে হচ্ছে 11 kV, আর এই পাশে আমাদের এই যে এলটি হয়ে 440 লাইন। তো 440 লাইনে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ, এখানে দেখেন 440 হবার কারণে 4টি বার এখানে। তো এটি হচ্ছে নিউট্রাল বার এইটা, আর এটি হচ্ছে ব্লু ফেজ, আর এটি হচ্ছে ইয়েলো ফেজ, আর এটি হচ্ছে রেড ফেজ। তো এই 3 ফেজে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, আর এটি হচ্ছে আমাদের নিউট্রাল। যেহেতু আমাদের 3 ফেজ লাইন 440, সেক্ষেত্রে এখানে 4টি বার, 3টিতে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আর একটি হচ্ছে নিউট্রাল। যদি আমি এখান থেকে সিঙ্গেল ফেজ করতে যাই, তাহলে এই 3টি বার হইতে যে কোনো একটি
বার থেকে যদি আমি একটি লাইন টানি আর নিউট্রাল থেকে যদি লাইন টানি তাহলে 220 হয়ে যাবে। তো দেখেন আমি টেস্টার লাগিয়ে আপনার দেখাবো এখানে পাওয়ার আছে কিনা। তো গাইজ এই দেখেন টেস্টারটা জ্বলতেছে। তো এই ব্লু ফেজে পাওয়ার আছে। আমি এখন যদি দেখেন টেস্টার এখন অফ হয়ে গেছে, আমি আপনাদের এখন এই ইয়েলো ফেজে দেখাবো। এই যে ইয়েলো ফেজ, এই দেখেন টেস্টার জ্বলছে। এখন রেড ফেজে আপনার দেখাবো, এই যে রেড ফেজ। তো রেড ফেজে এই যে লাইট জ্বলছে, এই যে টেস্টার জ্বলতেছে। তো এখানে হচ্ছে 440 ভোল্টেজ। তো এই 440 ভোল্টেজে আমি এখন আপনাদেরকে এক ফেজে আর কি টাচ করে দেখাবো যে এক ফেজে টাচ করলে শক করে না। যদি শক করে আমি তাহলে এখান থেকে পড়ে যাবো, আর শক না করে তাহলে তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। আবারও আমি আপনার দেখাই, দেখেন এই ফেজে কিন্তু পাওয়ার আছে। হ্যাঁ, এটা কিন্তু 440 একটা এসডিবি বোর্ড, এমডিবি বললেও হ্যাঁ এমডিবি বোর্ড এটা। তো এখান থেকে আর কি সাপ্লাই দেওয়া আছে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন এগুলি, আর এই পাশে একটি আমাদের সার্কিট ব্রেকার রয়েছে। তো দেখেন আমি প্রথমে যদি এই দেখেন নিউট্রালে হাত দিয়েছি। তো এই কাজ করা ভুলেও কেউ আপনারা করবেন না, কারণ সবার শরীরে ম্যাগনেট ক্ষমতা এক না। আর একটু ভুল হয়ে গেলেই নিশ্চিত আর কি বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এমনকি মৃত্যু হইতে পারে। তো এই কাজ করার আগে আপনারা অবশ্যই সেফটি নিয়ে নেবেন, যদি শরীরে কোনো দিক দিয়ে যেন অন্য কোনো তারের সংস্পর্শ না আসে এবং আর্থিং বা নিউট্রালে কোনো সংস্পর্শ যেন না হয়। তো দেখেন গাইজ, এই হচ্ছে ব্লু ফেজ। এই ব্লু ফেজ এখন আমি এই যে বারে আমি হাত দিয়েছি। তো এটা হচ্ছে উপরে যে ইনসুলেশন, তা যদি আমি এইখানটাতে হাত দিই তাহলে হয়তো দেখাবে। তো দেখেন গাইজ, এই যে একটি ফেজে আমি হাত দিয়েছি। তো এখানে আরেকটি ভোল্টেজ আমি হাত দিলাম। তো এখন আমার শরীরের ভিতরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, কিন্তু ইলেকট্রিক শক হচ্ছে না, কারণ আমার একটি ফেজের সঙ্গে আমি সংযুক্ত আছি, নিউট্রাল বা আর্থিং বা অন্য কোনো ফেজের সঙ্গে সংযুক্ত নাই। যদি আপনাদের আমি উপরের ফেজ ধরে দেখাই, এই দেখেন উপরের ফেজে এখানে পাওয়ার আছে 440 ভোল্টেজ। তো এখানে যদি আমি একসাথে দেখেন গাইজ দেখেন, তো এটা হচ্ছে ইনসুলেশন, আর এখানে হচ্ছে আমি যে হাত দিলাম। তো এটা হচ্ছে উপরে রেড ফেজ। তো রেড ফেজেও হাত দেওয়া যাবে। তো অনেকের উপরে রিক্সার উপরে আমি না নেই। তো এই দুই ফেজে আমি হাত দিয়ে আপনার দেখালাম যে এক ফেজে যখন আপনারা কাজ করবেন পাশে যেন কোনো ফেজের সঙ্গে সংস্পর্শ না হয়, হলে আর কি ইলেকট্রিক শক হবে। তো সেই শকে আপনি মারাও যাইতে পারেন। তো এই হচ্ছে আমার এই প্র্যাকটিক্যালি। তো গাইজ এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাবধান বিদ্যুৎ বিতরণ বোর্ড, অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত কাজ করার নিষেধ, কারণ এটি হচ্ছে 440 ভোল্টেজ। তো এই 440তে আমি আপনাদের এক ফেজে আর কি সংস্পর্শ করে দেখাইলাম যে মানুষ পরিবাহী, কিন্তু এক ফেজে হাত দিলে বা এক ফেজে বসলে বা এক ফেজের সঙ্গে কাজ করলে ইলেকট্রিক শক হয় না। সেম ওই যখন ইলেকট্রিক পোলের উপরে তার থাকে, তারের উপর যখন পাখি বসে তখন এই একটি তারেই বসে, এর ফলে বিদ্যুতিক কোনো শক হয় না, পাখিটা মারাও যায় না। আর বাদুর দুইটি হচ্ছে একটি তারে বসে এবং অপর একটি তার জড়িয়ে ধরার চেষ্টা করে। যখনই দুই তার একত্রিত হয়ে যায় তখনই আর কি বৈদ্যুতিক শক লাগে এবং বাদুরটির সঙ্গে সঙ্গে মারা যায়। তো গাইজ, আশা করি আমার ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আর দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।